প্রসাদ যে শার্ট প্যান্ট পরে স্কুটি চালাচ্ছিল, সারদা স্কুটির পেছনে চুড়িদার পরে বসেছিল আর প্রসাদকে জড়িয়ে ধরেছিল। সারদা, আমরা নতুন প্রেমিক প্রেমিকার মতন যেন হাওয়ায় উড়ছি। তোমার লজ্জা করে না? এদিকে বিয়ের যোগ্য আমাদের একটা ছেলে আছে, আর তুমি প্রেমিক প্রেমিকার মতন হাওয়ায় ওড়ার কথা বলছো। লজ্জা পেতাম যদি প্রতিবেশী সুজাতা, সামনের বাড়ির পার্বতী বা কমলাকে জিজ্ঞাসা করতাম, কিন্তু আমি তো আমার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছি। অনেক ঠাট্টা হলো। বয়সটা দিনের পর দিন বাড়ছে আমাদের, সেটা কমছে না। এরকম কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ নিজের স্কুটিটা নিয়ে গিয়ে একটি পার্কের সামনে থামায়। তা দেখে সারদা কিছুক্ষণের জন্য আচম্বিত হয়ে যায়। এটা কি গো? তুমি তো আমাকে ওড়ার কথা বলেছিলে, পার্কে নিয়ে এলে যে? ওড়ার জন্য আমাদের কাছে পাখা হওয়া চাইতো, সে পাখা তো আমাদের কাছে নেই, আর ভবিষ্যতেও কখনো হবে না। তাই তোমাকে পার্কে নিয়ে এলাম সারদা, এবার নামো। সারদা তারপর স্কুটি থেকে নিচে নামে। ওদিকে রমেশ, যে অফিসে খুব দুঃখিত হয়ে বসেছিল, কোনো কাজকর্ম করছিল না, ঠিক সেই সময় তার বস অনামিকা মডার্ন ড্রেস পরে তার সামনে এসে দাঁড়ায়। মিস্টার রমেশ, কি হয়েছে আপনার? এর আগে তো কখনো প্রজেক্টের কাজে এত ভুল হয়নি আপনার। কোডিংয়ে অনেক ভুল আছে। আর ইউ ফাইন? আই এম নট ফাইন ম্যাডাম। ওকে ওকে মিস্টার রমেশ, ইউ ক্যান গো। এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। তারপর রমেশেরও অফিসে থাকার একটুও ইচ্ছে হচ্ছিল না, তাই সে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনামিকা নিজের সিটে বসে কাজ করছিল। টেবিলে রাখা সেলফোনটা বেজে ওঠে। অনামিকা দেখে লেখা ছিল ড্যাড কলিং। ফোনটা তুললেই এখন বিয়ে বিয়ে করে আমার মাথাটা খেয়ে নেবে। এখন অনেক কাজ আছে। তবে রমেশের হঠাৎ করে কি হলো? প্রজেক্টের কাজে এর আগে তো সে কখনো এত ভুল করেনি। শিট! এমনটা সে ভাবছিলই ততক্ষণে কেবিনের দরজাটা খোলে। বাবা সুদর্শন কেবিনের ভেতরে ঢোকেন। আমি এভাবে এখানে এসে পড়বো সে কথা তুমি ভাবনি না? এসো বাবা, বসো এখানে। এভাবে বলাতে সুদর্শন এসে চেয়ারে বসে। তুমি কিছু খাবে বাবা? তুমি শুধু একবার বলো যে তুমি বিয়ে করবে, সেটাই আমার জন্য অনেক। বাড়িতে সেই বিয়ে বিয়ে বিয়ে, অফিসেও আবার বিয়ের কথা, আর কোনো কথা নেই বুঝি? না, কথা নেই। তোমাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে। তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, তবে গিয়ে আমি একটু শান্তি পাব। কিন্তু বাবা, এই মুহূর্তে একটা ভালো ছেলে আমি কোথা থেকে খুঁজে পাবো? চোখ দিয়ে নয় মা, মন দিয়ে দেখো। আমাদের পছন্দের মানুষেরা আমাদের আশেপাশেই থাকে। এভাবে অফিসে বসে সুদর্শন নিজের মেয়ের সাথে বলাবলি করছিল, আর অন্যদিকে পার্কে সারদা একটা বেঞ্চের ওপরে বসেছিল। প্রসাদ দুটো আইসক্রিম নিয়ে আসে আর সারদার পাশে বেঞ্চে গিয়ে সেও বসে পড়ে। সারদা আর প্রসাদ দুজনেই আইসক্রিম খেতে লাগে। কি হয়েছে তোমার? আজ যুবক যুবতীর মতন প্রেম ভালোবাসা হচ্ছে? তোমার কষ্টের কথা আমি জানতে পেরেছি সারদা। এভাবে বলাতে সারদার চোখ ভিজে ওঠে। সব সময় তুমি কাজ করতে থাকো, কখনোই ক্লান্ত হও না। তোমার হাঁটুর ব্যথা, হাতের ব্যথা, কোমরের ব্যথা সব কিছু সহ্য করে হাসি মুখে তুমি সব সময় ঘরের কাজকর্ম করতে থাকো। তাই আমি ভাবলাম সেই ক্লান্তি কাটাবার জন্য, তোমার মুখে হাসি আনার জন্য পার্কে নিয়ে এলাম। বিশ্রাম পাবো, কিন্তু এরকম ভাবে নয় যখন ঘরে বৌমা আসবে। জানা পরিচিতর মধ্যে সবাইকে বলে রেখেছি, খুব তাড়াতাড়ি একটি ভালো মেয়ে আমাদের জন্য উপযুক্ত পেয়ে যাব। এভাবে বলাবলি করতে করতে দুজন লাভ বার্ডস আইসক্রিম খেতে লাগে। ওদিকে ক্যাবিন থেকে যেই বাবা সুদর্শন বেরিয়ে আসেন, অনামিকা চিন্তা ভাবনা করতে লাগে। বাবার কথা মতো আশেপাশে ভালো ছেলে বলতে একজন রমেশকেই আমি জানি। সে তাড়াতাড়ি করে রমেশকে ফোন করে। ঠিক সেই সময় রমেশ একটি প্রাইভেট হসপিটালে গেছিল। বলুন ম্যাডাম। কোথায় আছো তুমি রমেশ? জিজ্ঞাসা করাতে রমেশ হসপিটালের নামটা বলে। 10 মিনিটের মধ্যে অনামিকা গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছয়। হাসপাতালের পরিসরের ভেতরেই দুজনে একটা বেঞ্চের উপরে গিয়ে বসে। তারা দুজনে বিয়ে করতে চায় এ কথা বলে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। সেই রাত্রিতেই অনামিকা নিজের বাবা সুদর্শনকে এই সুখবরটা দেয়। সুদর্শন ভীষণ আনন্দিত হয় আর বিয়ের জন্য নিজের মত দিয়ে দেয়। ওদিকে নিজের বাড়িতে সোফায় বসে রমেশ নিজের মা বাবাকে অনামিকার কথা জানায়। তারাও খুব খুশি হয় আর বিয়ের জন্য নিজেদের মত দেয়। তারপর সবার উপস্থিতিতে খুবই হর্ষ উল্লাসের সাথে রমেশ আর অনামিকার বিবাহ হয়। অনামিকার এবার নতুন জীবন শুরু হয়।
তারপর শারদাকে একদিন অনামিকা বলে, মা, আপনার ছেলে বলছিল আপনার ব্যথা ব্যথির কিছু সমস্যা আছে। তিনি বলেছেন আপনার খেয়াল রাখার জন্য। তবে মা, আমি রান্নাবান্না ঘরের কোনো কাজই জানি না। আপনি এই দুটোর খেয়াল রাখুন, আমি আপনার খেয়াল রেখে নেব। তার এই কথা শুনে শারদা কোনো উত্তরই দেয় না। তবে মা, আমি রান্নাবান্না জানি না, ঘরের কাজ জানি না, এ কথা আপনার ছেলেকে আবার বলে দেবেন না। না হলে রমেশ আমাকে আবার নিজের বাড়ি পাঠিয়ে দেবে, আর আমার বাবা চিন্তিত হয়ে যাবেন। ভালো কথা, অন্তত তুমি তোমার বাবার কথাটা ভাবো। এ কথা বলে শারদা আবার ঘরের কাজকর্ম, রান্না বান্নার কাজে লেগে যায়। যখন রমেশ আর প্রসাদ দেখত তখন সে অভিনয় করত যে সে ঘরের কাজকর্ম করে, না হলে অন্য সময় সে ফোনে কথা বলে সময় কাটায়, রিলস দেখে বা কখনো কখনো অফিসের কাজ করে কাটায়। তারপর একদিন রমেশ, অনু, তুমি বাড়িতে অফিসের কাজ করো না মায়ের দেখাশোনা করো? রাম, রান্নার কাজ ঘরের কাজ শেষ করে তারপর আমি অফিসের কাজ করি। সময় পেলে ফোনে কথা বলি আর একটু রিলস দেখি। তুমি নিজেই মাকে গিয়ে জিজ্ঞাসা করো। এই বলে সে বেডরুম থেকে হলে যেখানে শারদা বসেছিল সেখানে রমেশকে নিয়ে যায়। সেখানে সব কথা বলে। তখন শারদা পুরো ব্যাপারটা বুঝে যায়। বাবা রমেশ, বৌমায় সব কাজকর্ম করে, আমি তো বিশ্রাম করি। তারপর সময় পেলে সে অফিসের কাজও করে। রমেশ নিজের মায়ের কথার উপরে বিশ্বাস করে নেয় আর অনামিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শারদা পুরো ব্যাপারটা সামলে নেয়। এভাবেই দিন কাটছিল। একদিন শারদা রান্না করছিল। পাশেই অনামিকা নিজের মোবাইলে বসে বসে রিলস দেখছিল আর খুব জোরে জোরে হাসছিল। হঠাৎ করে রান্না করতে করতে শারদা অজ্ঞান হয়ে পড়ে যায়। অনামিকা তাকে এভাবে অজ্ঞান হতে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। তাড়াতাড়ি করে সে শারদাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবু শারদার পরীক্ষা করে অনামিকাকে বলে, আমি প্রসাদ আর রমেশকে অনেক আগেই বলেছিলাম শারদাকে কষ্ট না দিতে, তাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে না রাখতে, কোনো রকমের কাজ না করতে দিতে, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। কি হয়েছে ডাক্তারবাবু? এনার হাঁটুই ব্যথা, বিশ্রামের খুব প্রয়োজন, কিন্তু ইনি আমার কোনো কথাই শোনেননি। বিশ্রাম না করে ইনি ক্রমাগত ঘরের কাজকর্ম করতেই থেকেছেন। এখন ওনার পায়ে ব্যথা খুব বেশি বেড়ে গেছে, পা দুটো নড়াবার মতন অবস্থাতেও নেই। আমাকে রামের সাথে কথা বলতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে আর মনে মনে ভাবতে লাগে, এখন যদি রাম এটা জানতে পারেন যে আমি তার মায়ের খেয়াল রাখিনি, তিনি আমাকে ঘর থেকে বের করে দেবেন, আর এই ব্যাপারটা নিয়ে বাবা খুব দুঃখিত হয়ে যাবে। না না, আমি এমনটা হতে দিতে পারি না। একথা ভেবে সে ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু, আমি মায়ের খেয়াল রাখবো, আপনি ওনাকে বলবেন না, সে দুঃখিত হয়ে পড়বে। এই বলে শারদাকে নিয়ে সে গাড়ির কাছে যায়। আপনার এত ব্যথা, সে কথা আপনি আমায় বলতে পারতেন তো মা। তুমি তোমার বাবাকে নিয়ে এত চিন্তা করো তো মা, তাই আমি কিছু বলিনি। শারদার এই কথা শুনে অনামিকার চোখ গড়িয়ে জল বেরিয়ে আসে। শারদা অনামিকা এসে গাড়িতে চেপে বসে। গাড়িটি বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে শারদা বিছানার উপরে শুয়ে বিশ্রাম করতে লাগে। মডার্ন অনামিকা নিজের মোবাইল ফোনে বিভিন্ন রকমের রান্নাবান্না দেখে দেখে রান্না করা শুরু করে। ওদিক থেকে রমেশ নিজের শ্বশুরমশাই সুদর্শনকে বাড়ি নিয়ে আসে। প্রসাদও বাড়ি ফিরে আসে। সকলেই ডাইনিং টেবিলে এসে বসে। অনামিকা ভয়ে ভয়ে খাবার বেড়ে দেয়। মুখে খাবার নিয়েই সকলে থু থু করে খাবার ফেলে দেয়। রমেশ খুব রেগে মেগে অনামিকাকে দেখে অনামিকা ভীষণভাবে ঘাবড়ে যায়। অনামিকা, এবার আমি বুঝতে পারলাম, এতদিন ধরে তুমি কখনো রান্নাই করনি। তুমি মাকে দিয়ে সব রান্না করিয়েছ। আর যখন আমি জিজ্ঞাসা করলাম তোমার খাবারের স্বাদ মায়ের মতন কি করে, তুমি বললে মা যেমনটা বলে আমি তেমনভাবে রান্না করি, তাই জন্য। তার কথা শুনে অনামিকা ঘাবড়ে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকমটা হবে না। ডাক্তারবাবু যখন ফোন করে আমাকে সব কথা বলেছিলেন তখনই আমি বুঝেছি তুমি রান্না করো না আর মাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করাও। এটা কি মা, যখন তুই জানতিস তোর শাশুড়ি মা অসুস্থ তখন তো তোর তার খেয়াল রাখা উচিত ছিল। তুই যদি না করিস তাহলে আর কে করবে? খুব অহংকারী বাবা। ক্ষমা করে দিও, আমি জানতাম না ব্যাপারটা এত সিরিয়াস। এবার থেকে আমি মায়ের খুব ভালো করে দেখাশোনা করব। হ্যাঁ রে বাবা, হতে পারে বৌমা রান্না করতে জানে না, কিন্তু তার মনে আমার জন্য যে খুব ভালোবাসা আছে। আমি তার পাশে বসে রান্না করা শেখাবো, সে নিশ্চয়ই শিখবে। হ্যাঁ রাম, মা বলেছে আমি রান্না করা শিখে যাব, আর আমি ভালো করে দেখাশোনাও করব। রাম, সে বলছে যে সে তার শাশুড়ি মার কাছে রান্না করা শিখবে, তাকে একটা অবকাশ দিয়ে দাও। হ্যাঁ বাবা,
আমার মাকেও প্রয়োজন আর অনামিকাকেও প্রয়োজন। এখন তারা যখন দুজনে একসাথে আছে তাহলে তো ভালো কথা। রাম এ কথা বলে। তখন থেকে মডার্ন অনামিকা নিজের শাশুড়ি মার কাছে সব রান্নাবান্না শেখে আর সবাই একসাথে মিলেমিশে সুখে জীবন কাটাতে লাগে। এটা ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। শাশুড়ি বৌমা শারদা আর অনামিকা সেখানে ঘোরাঘুরি করছিল চাষের জমিতে, যেখানে ফসল ভালো করে হয়নি। তোমার শ্বশুর মশাইকে বারবার বলেছিলাম এরকমের জমি কিনো না, কিন্তু 10 একর জমি কিনে বসলো। 5 একরে এভাবে চাষ হলো, দেখো ফসলও ভালো করে হলো না। জানি না বাপু উনি এরকম কাণ্ডগুলো কেন করেন। বাবা আমাদের ভালো হওয়ার কথা ভেবেই করেছেন না? তুমি তো বলবেই উনি যা করেছেন ভালোর জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, কিন্তু এটা তোমার মনে হচ্ছে না একবারও যে উনি যেটা করেছেন এটা তার অনেক বড় ভুল? এমনটা নয় মা। মুখটা বন্ধ করো। বলতে না বলতে অনামিকা শারদার মুখটা হাত দিয়ে চেপে ধরে। সঙ্গে সঙ্গে শারদা অনামিকার মাথায় একটা গাঁট্টা মারে। তখন অনামিকা হাতটা সরায়। আমার মুখটা বন্ধ করতে বলেছি তোমাকে, হ্যাঁ? নিজেরটা করো। এভাবে বলাতে তাড়াতাড়ি করে অনামিকা নিজের মুখটা বন্ধ করে। এই বলে তারা যখন চাষের আল দিয়ে হেঁটে হেঁটে আসছিলই, বাকি 5 একর জমি যেটা ছিল সেখানে একজন মহর্ষি বসে চোখ বন্ধ করে ধ্যান করছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এভাবে মহর্ষি বলছিলেন। তাকে দেখে শাশুড়ি বৌমা খুব বেশি ঘাবড়ে যায়। তারপর তারা দুজনে মহর্ষির কাছে যায়। সেখানে মহর্ষি চোখ বন্ধ করে শিব ঠাকুরের জপ করছিলেন। সেখানে গিয়ে তাকে ডাকা বা তার সাথে কথা বলার সাহস ছিল না শাশুড়ি বৌমার। তারা শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেনাকে দেখতে থাকে। ঠিক সেই সময় মহর্ষি ধীরে ধীরে নিজের চোখ দুটো খোলেন। তোমরা দুজনে আমার সাথে কথা বলতে এসেছো? হ্যাঁ স্বামীজি, এখানে কোনো শিব ঠাকুরের মন্দির নেই, নাই শিবের কোনো প্রতিমা আছে। তাহলে আপনি এখানে বসে শিব ঠাকুরের কেন ধ্যান করছেন? কিন্তু আমি এখানে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা তো পাচ্ছি না। আসল ব্যাপারটা কি স্বামীজি? তুমি যদি এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ না, তাহলে তো জানোই কি করতে হবে। আমার মুখ থেকে আবার কেন জানতে চাইছো? জানি জানি স্বামীজি, সব জানি। তাহলে সেটাই করো। এই বলে মহর্ষি সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। শাশুড়ি বৌমা শারদা অনামিকা একে অপরকে অবাক হয়ে দেখতে লাগে। চিন্তিত হয়ে তারা এবার বাড়ি ফিরতে লাগে। ওদিকে অটোর মধ্যে রমেশ আর প্রসাদ দুঃখিত হয়ে বসেছিল। অটো ড্রাইভার মহেশ অটোটিকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। ও কাকু, এই লয়ের একদম কাজের লোক নয়। যখানা যে কেস নিয়েছে তখানাতেই যে হেরেছে। তেনার কথা শুনে তো আমারও ওরকমই লাগছিল বাবা, কিন্তু তোমার খারাপ লাগবে বলে সে কথা আমি বলিনি। বাবা রমেশ, সে আবার পুরনো বন্ধু। প্রথমবার দেখাতে উনি কি বলেছিলেন মনে আছে? আহা বাবা, বন্ধুত্ব আলাদা জায়গায় আর কাজ আলাদা জায়গায়। এতদিন উনি বললেন কেস জিতবেন, আর আজকে উনি কি বললেন সেটা মনে নেই তোমার? যখন সব কাগজপত্রে পরিষ্কার করে লেখা আছে তাহলে তিনি কি করবেন? যখন তারা জমি বিক্রি করছিল তখন তো তাদের কথাগুলোকে রেকর্ড করা হয়নি। এখন বলছে তারা বলেইনি। কোর্ট তো প্রুফ চায়, তাই না? এতে কি করা যাবে বল? কিন্তু তোমার লয়ার বন্ধুতে যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সেটা মনেই থাকে না তোমার? কেসের নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। তাদের সব কথা মহেশ শুনছিল আর অটো চালাচ্ছিল। ওদিকে শাশুড়িমা শারদা আর বৌমা অনামিকা জ্যোতিষ পরমেশ্বর পণ্ডিতের কাছে যায় এবং তার সামনে গিয়ে তারা বসে পড়ে। মা, যে সমস্যা হয়েছে তার উপায়ও আপনাদের কাছেই আছে। আমাদের কাছে? হ্যাঁ মা, তোমার কাছেই আছে। তাহলে কি তুমি ভুলে গেছো যে কথা তুমি দিয়েছিলে? না পুরোহিত মশাই, তেমন তো নয়। আমরা শিব ঠাকুরে বিশ্বাস করেছি, তেনার প্রতিমা স্থাপিত করে রোজ তার পুজো করি। সেটা আমি বলিনি। তুমি যে প্রতিমা থেকে বিশাল প্রতিমা বানাবার প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা কি হলো? আচ্ছা, ওই জমিতে তো কেস চলছে। একটি লোক আমাদেরকে খুব বাজেভাবে ঠকিয়েছে। 10 একর একসাথে আছে ভেবে আমরা ওই জমিটি নিয়েছিলাম। দেখুন মায়েরা, যে সমস্যায় থাকুক না কেন, শিব ঠাকুরের আপনাদেরকে পূজা অর্চনা করতে হবে। কার্তিক মাস আসছে, শিব ঠাকুরের খুব পছন্দের মাস এটা। শিবের আরাধনা করুন। বৌমাকে বলুন উপোস থাকতে, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
এবার যান। তারপর সারদা আর অনামিকা তাকে হাত জোর করে প্রণাম জানায় আর সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক সেই সময় তাদের সামনে থেকে প্রসাদ আর রমেশও আসছিল। তারা এক জায়গায় দেখা করে, তারপর কথা বলতে বলতে তারা বাড়ি ফিরে আসে। সারদা, প্রসাদ, রমেশ গিয়ে সোফায় বসে। বৌমা, ও বৌমা, সবার জন্য জল নিয়ে এসো তো মা। ঠিক আছে মা, এক্ষুনি সবার জন্য আনছি। এই বলে সে জল আনতে চলে যায়। তোমার উকিল বন্ধু কি বলল? তিনি হাত তুলে নিয়েছেন মা। যে লোকটি জমি বিক্রি করেছিল সে অনেক মিথ্যে কথা বলেছিল। আমাদেরকে ভাবতে হতো যে এত সস্তায় সে কেন দিচ্ছে। আমাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমি তখনই বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। তুমি দেখতে গেলে আর সোজা অ্যাডভান্স দিয়ে চলে এলে। এবার দেখো, 10 একর জমির নামে শুধু 5 একর জমি আমরা পেয়েছি। আর যা কিছুই তাতে আমরা চাষ করি না কেন, শুধু আমাদের লোকসানি হচ্ছে। ততক্ষণে অনামিকা ট্রেতে করে জলের গ্লাস নিয়ে আসে আর সবাইকে জল খেতে দেয়। সবাই এক এক করে জল খায়। তবে মা, তুমি আর অনামিকা কোথায় গেছিলে? আমরা জ্যোতিষীর কাছে গেছিলাম। তাহলে উনি কি বললেন মা? তুই যেরকমটা আমাদের বলেছিলি, ওই জায়গাটিতে আমাদেরকে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে তার পুজো করতে হবে। তবেই আমাদের ভালো সময় আবার থেকে ঘুরে আসবে। এ কথা শোনার পর প্রসাদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের শোয়ার ঘরের দিকে চলে যান। তবে মা, জ্যোতিষবাবু যেরকম বললেন, কার্তিক মাসে শঙ্করের পুজো করতে, তার নাম জপ করতে, উপোস থাকতে, আমি তেমনটাই করব। ঠিক আছে বৌমা, এবার সব দায়িত্ব বোম ভোলারই কাঁধে। তারপর একদিন বৌমা অনামিকা কার্তিক মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে ঘরদোর পরিষ্কার করে বাইরে ভালো করে আলপনা দেয়। তারপর শিবলিঙ্গর পুজো করে তার সামনে প্রদীপ জ্বালায়, ঘণ্টা বাজিয়ে আরতি করে। তারপর ঘরের প্রবেশদ্বারের কাছে সে 2টো প্রদীপ জ্বালায়। সেদিন অনামিকা সারাদিন উপোস রেখে শুধু ঠাকুরের নাম জপ করে। তার সাথে সাথে ঘরের সব কাজকর্ম আর রান্নাবান্নাও সে করে। বিকেলবেলায় সে মাথা থেকে স্নান করে, তারপর শিব ঠাকুরের পুজো করে, প্রবেশদ্বারে প্রদীপ জ্বালায়, শিব ঠাকুরকে সে ভোগে প্রসাদ দেয়। তারপর সে আলাদা করে রান্না করে আর খায়। পরিবারের লোকেরাও অনামিকাকে এই কার্তিক মাসের উপোসের সময় সাহায্য করে, তাকে কোনো অসুবিধা হতে দেয় না। সেদিন কার্তিক মাসের পূর্ণিমার দিন ছিল। সে শিব ঠাকুরের সামনে কর্পূরের আরতি দিয়ে আরাধনা করে। হে ভোলেনাথ, হে মহেশ্বর, তোমার ওপরে আমার অগাধ বিশ্বাস, ভরসা। অনেক দিন ধরে আমি তোমার পূজা অর্চনা করছি, তোমার নাম জপ করছি, কিন্তু এমন কি দোষ করেছি যে এই প্রতিশোধ? আমাদের ওপরে কৃপা করো, আমাদের কষ্ট থেকে মুক্তি দাও। এভাবে সে বিনতি করে। ততক্ষণে প্রতিমার থেকে আলো জ্যোতি বেরিয়ে আসতে লাগে। অনামিকা আশ্চর্য হয় আর সঙ্গে সঙ্গে হাত জোর করে প্রণাম করে। দেখো মা, তুমি ভুল করবে আর তারপর প্রশ্নও করবে। এখন এটা তোমার স্বভাবে বদলে গেছে। তুমি তো আমাদের পিতা পরমেশ্বর, আর আমরা তোমার সন্তান। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে পিতা পরমেশ্বর, আমাদের ক্ষমা করে দাও। আমরা যাতে সৎ পথে চলতে পারি, সেই দায়িত্ব তো তোমারই ভোলেনাথ, কৃপা করো। যে কোনো পিতাই একটি বিন্দুর পর আর সঙ্গে থাকতে পারে না। সে তার হাত ছেড়ে দেয়। সেখান থেকে এবার তার একা চলার বাড়ি। এরকমটা বললে কি করে হয় ভোলেনাথ? আমরা কথা দিয়েছিলাম যে তোমার একটা বিশাল বড় প্রতিমার প্রতিষ্ঠা করব এবং লক্ষ্য রাখব যাতে সেখানে তোমার নিত্য পুজো হয়। আমরা সব করতে রাজি আছি, কিন্তু এদিকের জমি ভালো নয়, ওদিকে কোর্টের কেস চলছে। তুমি বলো, তোমার এভাবে প্রতিষ্ঠা কি করে করি? তাহলে তুমি এখন আমার কাছে কি চাও? তুমি তো সব জানো পিতা পরমেশ্বর, তুমি শুধু রাস্তা দেখাও। তোমার কার্তিক মাসের এই পুজো খুব ভালো করে সম্পূর্ণ হতে পেরেছে। তুমি ভালো ফল পাবে। এই বলে সেই আলোটি অদৃশ্য হয়ে যায়। অনামিকা শিবলিঙ্গর সামনে হাত জোর করে তাকে প্রণাম জানায়। তারপর সেখান থেকে হলে আসে যেখানে সারদা, প্রসাদ, রমেশ ছিল। প্রসাদের ফোনটা বেজে ওঠে। অন্যদিকে ছিলেন উকিল বন্ধু। বলো উকিল বন্ধু। আমরা কেস জিতে গেছি। যখন জানা গেল কি ভূপতির সব দোষ, তখন আদালত আমাদেরকে রায় দিল। একথা শুনে প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তারপর সে ফোনটা রেখে দেয়। সারদা, রমেশ ও বৌমা, আমরা কেস জিতে গেছি। এসব হয়েছে বৌমার নিষ্ঠা মনে পূজা অর্চনা রাখার কারণে। জয় শিবশঙ্কর। সব ঈশ্বরের ইচ্ছে। এবার আমাদের ভাবতে হবে ওনার প্রতিমার আমরা কি করে প্রতিষ্ঠা করতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই বৌমা।
এরকমটা বলার পরে সে জ্যোতিষবাবুর কাছে গিয়ে পুরো পরিস্থিতি খুলে বলে। তারপর তাকে সঙ্গে করে নিয়ে সে জমিতে যায়। সেখানে বসে একজন মহর্ষি মনোযোগ দিয়ে ধ্যান করছিলেন। দেখা মাত্রই জ্যোতিষবাবু বুঝে যান কি এই মহর্ষির ভেষে আর কেউ নয়, সাক্ষাৎ ভোলে বাবা। প্রসাদবাবু, যেখানে বসে মহর্ষি ধ্যান করছেন সেখানেই আপনাকে প্রতিমার প্রতিষ্ঠান করতে হবে। এভাবে বলাতে মহর্ষি নিজের চোখ খুলে দেখেন সেখানে সকলেই মহর্ষিকে প্রণাম জানায়। যখন মহর্ষি সেখানে শিব নামের জপ করছিলই, তারা একটা ট্রাকে করে বিশাল বড় শিবলিঙ্গ নিয়ে এসে সেখানে স্থাপনা করে। পুরোহিত মশাই শিব মন্ত্র জাপ করতে থাকে আর প্রসাদ তার পরিবার শিবের পুজো করে। ঠিক সেই সময় আকাশ থেকে একটা জ্যোতি এসে শিবলিঙ্গর মধ্যে প্রবেশ করে। সেদিন থেকে সেখানে নিত্য পুজো করা শুরু হয়। যেহেতু সেটি একটি অলৌকিক প্রতিমা ছিল, তাই ভক্তরা এসেও সেখানে পুজো অর্চনা করত। তুমি জন্ম, তুমি মৃত্যু, এই জীবন চক্রের কারণও তুমি। জয় বাবা ভোলেনাথের জয়। এভাবে সে ভোলেনাথের নাম নেয়, তারপর নিজের কাজকর্ম করে জীবন কাটায়। এটা ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।